কথায় দেখবে মানুষ মানুষকে অভিশাপ দেয় যে তোর এই সব রোজগার তো দেখবি সব ডাক্তারের পেছনে যাচ্ছে, তোর এত রোজগার তো এরকমভাবে রোজগার করেছিস সব পয়সা দেখবি উকিলে খাবে। তো আজকে ভিডিওটা কাকে নিয়ে বলছি, অবশ্য করেই মন্দিরাকে নিয়ে। কিছু কথা মন্দিরার সঙ্গে আমি আজকে সহমত এবং কিছু কথা অসঙ্গত, সেসব নিয়ে আজকে কথা বলবো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, গুড ইভিনিং, হ্যাঁ ভগবান, গুড আফটারনুন ফ্রেন্ড। সাজানো উপসংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ছি ছি ছি, কীভাবে গুড ইভিনিং বলে ফেললাম বলো দেখিনি। তো যাই হোক, সরি ফর দ্যাট। তো মন্দিরা অনেক কিছু নিয়ে আজকে বসেছে, অবশ্য করেই বলবো। এত লোন, এত লোন, দেখো আমরা যারা ভাবি এরা ইউটিউব করে কোটি কোটি টাকা কামাচ্ছে, পিয়াকে দেখছি, মন্দিরাকে দেখছি, আসলে কি তারা বোকা বানাচ্ছে নাকি তাদের লাইফস্টাইল এতটাই বেশি মানে মানে হাইফাই হয়ে গেছে, লোনের পর লোন, লোনের পর লোন, নাকি এরা টাকাটা খুব মানে সেরকম আমানাতে খাটায়? দুজনের অবশ্য দু রকমের প্রবলেম। মন্দিরা জানতো না যে সোমনাথের জন্য এত টাকা খরচা লাগবে। কালকে ভিডিওতেও দেখলাম এতটা মিস প্ল্যানিং, এরা কোনো মেডিক্লেম করে রাখে না। জানি না এদের জীবনে কী প্ল্যানিংটা কী। যাই হোক, আমি আবার খুব আমার মতো করে বলি, খুব বেশি জ্ঞান দিতে যাই না, কারণ মানুষের জীবনে সবাই সব কিছু ঠিক করে না। প্রতিটা মানুষ জীবনে এত বেশি ভুল করে, আর মানে ওই টেনশন ফ্রি হয়ে থাকি। সব সময় সব কিছু ঠিকঠাক করলে, টাইম মতো সব কিছু করলে না জীবনটা মনে হয় যেন কী করলাম, শেষই হয়ে গেল। কিছু কিছু সময় না বাঁধন ছাড়া জীবন একদম ঠিক আছে। তো মেডিক্লেম ও করেন, কেন করেনি সেই এক্সক্লুজ বা সেই রকম কথা ও এখনও উত্তর দেয়নি। অনেক কিছু উত্তর দেয় না যেগুলোকে জিজ্ঞাসা করা হয়, বলা হয়, এবং যেগুলো ওরা মনে করে, ও কেন সমস্ত ব্লগাররাই যেগুলো ওরা মনে করে বলবো সেগুলোই বলে। সেখানে কিছু মানুষ পছন্দ করে, কিছু মানুষ অপছন্দ করে। তা ও গতকালকের আগের ভিডিওতে দেখিয়েছিল যে অ্যাপেলোতে ও ট্রিটমেন্ট করাতে আসছে, এবং ট্রিটমেন্ট করাতে না, ও অ্যাকচুয়ালি রিপোর্টটা দেখতে এসছে। স্যান্ডির যে এরকম অবস্থা, মানে সোমনাথের যে এরকম অবস্থা, ওর বোঝা উচিত ছিল যে এরকম পেশেন্ট বাবাকেও তো দেখেছে, বাবারও তো এরকম মানে মারাত্মক অসুখই ছিল, ঘরে বোনকে দেখেছে। সেটা দেখে ওর কি একটু সিনসিয়ার হওয়া উচিত ছিল না যে সোমনাথের সুগার এবং ওই বংশে এই জিনিসটাই আছে, এটা ওই দিকেই যেতে পারে, আমি কিছু টাকা পয়সা এভাবে একটু রেখে দিই। অবশ্য নিশ্চয়ই আছে, আমি জ্ঞান দিলে যে ও রাখবে, আর আমি জ্ঞান না দিলে যে রাখবে না সেটাও না। তবে ঘরটা করেছে অবশ্য করেই, ঘরটা প্রয়োজন ছিল, দুটো ঘরে সত্যিই হয় না যেভাবেই হোক। কিন্তু লোন করে ঘর করতে হয়েছে, এটা আমার খুব মানে এখনই শুনলাম গোল্ড লোন, তারপরে এমনি এমনি লোন, আরও কী কী সব লোন, মানে লোন মানে এই ঘরের জন্য দুজনের কাছে এক মোটা অ্যামাউন্টের টাকা ধার নিয়েছে। অবাক হয়ে যাচ্ছি, মানে কি বলবো। দেখো আমরা যা দেখি তার কতটা মিথ্যে, তাই না? ও জন্মদিনে ট্যাব আর রুপোর প্লেট দিয়েছে, ভিউয়ার্সরা ভাবলো বাহ এত টাকা তোমার, কমেন্ট বক্সে কমেন্ট, এত টাকা তোমার, কি ভালো, বরকে তুমি দুটো গিফট দিয়ে দিলে। দেখা গেল কি দুটোই মানে একটা এমনি নর্মাল টাকা দিয়ে কিনেছে, 60,000 টাকা দিয়ে একটা রুপোর থালা কিনেছে, যেটা জানতোই পরে এক সময় ওটাকে সেল করবে। তার একটা কোনো সময় নেই, মানে কোনো জিনিস ধরে রাখার মানে ইয়ে নেই। কিনতে পারলো না মানে বেচার অবস্থা চলে এলো। আর ওই ট্যাবটা দিয়েছি সেটাও নাকি ইএমআই করে লোনের টাকায়। আর যারা ভিডিও দেখি আমরা ভাবি ব্লগাররা, ওরে বাবা এটা দিল কত টাকা। হ্যাঁ, ইএমআইতে এখন ম্যাক্সিমাম জিনিস কেনে, কিন্তু এদের তো ছাক্কা, মানে বলে না, কালকে একটা ভিডিওতে দেখছিলাম যে কমেন্ট সেকশানে উত্তর দিচ্ছে যে আমরা ভালো ভালো চাকরি করে আমরা কিছু করতে পারি না, তোমরা দেখো তোমাদের পেটে বিদ্যা নেই, ইউটিউব করে তোমরা 2তলা 3তলা বাড়ি করে নাও। তো ইউটিউব থেকে তো টাকা প্রচুর, ওরা ফেসবুকে খুব একটা টাকা পায় না মন্দিরা। তারপরে বিজনেস করছে, সব মিলিয়ে বেশ রিচ বলা চলে, যেমন খরচা করে সেরকম রিচও কিন্তু। তো আমার মনে হয় টাকাটা বোধহয় ওর দিদিদের থেকে, ওর যে প্রিয় দিদিরা আছে তাদের কাছ থেকে হয়তো বললো, কারণ ও বলছিল যাদের কাছের থেকে টাকা ধার নিয়েছি তারা বলেছে তুই একবারে একজনের কাছ থেকেই নিতে পারতি। তুই তোকারি করে বলা ওদের বাড়ির লোকই হবে, ওর মা তো আর তুই তোকারি করে বলবে না, আর মা নিশ্চয়ই দেওয়ার মতো অবস্থাতেও নেই, বাবা তো নেই, বাড়ির কেউই না। আমার মনে হয় ওই এক দিদিভাই, যে দিদিভাই ওর সোনা দিদিভাই, আর এক হচ্ছে যে সোনা বুনুডাকে যে দিদিভাই, মানে ওই বড়দি মেজদি ছদি, এদের কাছ থেকে মনে হয় টাকা ধার নিয়েছে। যাই হোক, সেটা তার ব্যাপার, সে কার থেকে টাকা ধার নেবে। কিন্তু আমি দেখছি যে এত টাকা রোজগার করে এত ফুর্তি ফাত্তা এই সেই, অথচ দেখো লোনে জর্জরিত, মানে কতগুলো লোন আজকে যে বললো আমি দেখলাম, এখানে লোন, ওখানে লোন, সোমনাথের লোন, অলরেডি গোল্ড লোন, মানে কি বলবো আর।
ইউটিউবের ভরসা এরা এইভাবে লোন ফোন নিয়ে বসে থাকে, এদিকে বলে আমাদের ভবিষ্যৎ একদম পাকা। আসলে টাকাগুলো না এরা যেটা করছে আমার মনে হয় স্থায়ী আমানত, যেগুলো আনব্রেকেবল, মানে লক পিরিয়ড আর কি, 5 বছর 10 বছর, সেসব জায়গায় হয়তো টাকা রাখে। না হলে এই যে চেন্নাই যাচ্ছে, এটা কিন্তু যে কোনো ফিক্সড ডিপোজিট একটা বড় একটা ফিক্সড ডিপোজিট, ওটাকে ব্রেক করলেই তো হয়। যে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিট যদি হয় সেখান থেকে তো যখন তখন ফিক্সড ডিপোজিট ব্রেক করা যায়। এদের কাছে কি কোনো ফিক্সড ডিপোজিট থাকে না? এই ঘরের জিনিস বিক্রি করা এটা কতটা অলক্ষীর কাজ জানো? মানুষ মানে একদম অনেক পরে ওদের এখনই সেই অবস্থা এসেছে যে ঘরের জিনিস কিনতে পারলো না, এখনই বেচতে হবে। আই ডোন্ট নো ভাই, তোমাদের কি কোনো ফিক্সড ডিপোজিট নেই গো মন্দিরা? কী বলবো, মেডিক্লেম তো নেই ঠিক আছে, আর এখন তো হবেও না, লিভারের প্রবলেম, আর এই দেখে ওর তো কিছুতেই হবে না। তবে আজকে দেখলাম চেন্নাইয়ের টিকিট কেটেছে, এই যে দুনিয়ার লোক ওকে জ্ঞান দিয়ে যায়, আমি তো দেখতে পাই, মানে জ্ঞান না আসলে সবাই নিজের মতো করে বলতে থাকে, কিন্তু আমি কোনো দিন আমার কাছের লোক আসলেও না আমি এটা খাওয়া বারণ, ওটা খাওয়া বারণ, ওখানে যাও সেখানে যাও, খুব দরকার না পড়লে যদি কেউ চায়, যদি কেউ উপযাজক হয়ে বলে যে একটু হেল্প করবে বলবে, তবে গিয়ে আমি করি। কারণ বেশিরভাগই সবাই জানে যে কী ডিসিশন নেবো, বিশেষ করে এরা যারা ওয়াইটিতে কাজ করে, তোমরা পিয়াকেও দেখেছো, তোমরা সবাইকে দেখেছো, তোমরা যতই যা বলো ডিসিশন কিন্তু আলটিমেটলি এরা এদের মতো নিয়েই থাকে। এরা সামনে যতটা বলে তোমাদেরকে, মাগো আমার কী অবস্থা, তোমরা আমাকে বাঁচাও, এটা কিন্তু নয়। দুদিন আগেও এই লিভারের সমস্যা নিয়ে ওয়াইটিতে এক ব্লগারের অনেক তোলপাড় হয়েছে, দেখেছি। তারপর বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, আমরা হয়তো ভেবেছিলাম ও বাবা গো ওর কী হলো গো, মাগো আমাদের ঘরের লোকে যে হলে যেরকম হয়, আমরা নর্মাল ভিউয়ার্স একটু খেপাটি টাইপের, তো মানে মানে মনটা পুরোটাই দিয়ে ফেলি আমরা, কন্ট্রোভার্সি কি এটা না, তবু আলাদা। নর্মাল ভিউয়ার্সরা কী করে, তাদের মানে মন এবং মানে সমস্ত কিছু ভালোবাসা দিয়ে তাদেরকে দেখে, তাদের ব্লগারের শরীর খারাপ হলে তারা এত মুচ্ছে যায়, ভেঙে পড়ে। বিশেষ করে একটু কন্ট্রোভার্সিটা আমার মনে হয় একটু বয়স্ক লেভেলে দেখে, কারণ কমেন্টস যারা করে অনেক ক্ষেত্রে দেখি তাদের মানে তাদের প্রোফাইলে যাওয়া হোক বা নিজে অনেক সময় ডিক্লেয়ার করে যে আমাদের বয়সটা অনেকটাই বেশি, মানে ধরো মধ্যবয়স্করা, ইয়াং ছেলেমেয়েরা তো দেখে না, তা মধ্যবয়স্ক মানুষরা একটু না একটু দিশাহারা, একটু টেনশান, এগুলো একটু তাদের মধ্যে বেশি কাজ করে। ইয়াংদের মধ্যে যে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা থাকে, মধ্যবয়স্করা দেখে তো কন্ট্রোভার্সি, তারা সেই জায়গা থেকে বেশ বয়স্ক, মানে ধরো 60, 70, 85 এরকম বয়সী মহিলারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কন্ট্রোভার্সিগুলো দেখে, 50, 65 এরকম দেখে, তো তাদের মধ্যে একটু মানে ভয় ভীতিটা একটু বেশি চলে আসে শারীরিক দেখলে। আর সেখান থেকে তারা মন্দিরাকে অনেক রকম কথা বলেছে, আর এটা সত্যি কথা, আমিও এই জায়গা থেকে আমিও গেছি, না বড়েরা কথা শোনে। আর সব সময় আমি কখনো মন্দিরাকে এই ব্যাপারটায় দোষ দেবো না, ও বাসি খাওয়ায়, ও বাইকে গেছে, আমি কালকের ভিডিওতে কিন্তু কখনো এই কথাটা বলিনি, কারণ আমি জানি আমিও ওরকমই একটা নিয়ে ঘর করছি। সে যত তাকে বারণ করা হয়, সে সব জায়গায় গাড়ি নেব, নেব। আর বাড়িতে এসে অনেকেই, তখন আমার মারা বেশি বলতো, আমার শ্বশুরবাড়ির লোকেরা আবার এসব বলে না, কারণ ওরা সবাই এইরকমই রাফ অ্যান্ড টাফ। কিন্তু আমার বাবার বাড়ির লোকরা ভীষণভাবে, মামি শাশুড়িরাও বলতো কী রে সব সময় এত দূরে দূরে তোরা বাইকে যাবি, এত দূরে। কিন্তু এটা যে বললো না, একদম সত্যি কথা, আমার বরকে প্রাইভেট ভেহিকেলে ওঠানো মানে ওকে মানে শেষ করে ফেলা। তুমি যতই আরামসে বসিয়ে ওকে নিয়ে যাও, ওর যেন মনে, মেয়েকে স্কুলে যদি দেরি হয়ে যায়, বলবো বৃষ্টি হচ্ছে, যদি গাড়ি না বার করতে পারো, বাই চান্স বাসে যাও, মেয়ে তো বাসে যায় স্কুলে, একদম লাস্ট মিনিটে বৃষ্টি তো নেই, গাড়ি নেই, বাইকটা নেই, সেই বাইকে গেছে, সেই কতদিন মেয়ে ভিজেছে, কিন্তু ওটাই ওর ওই মানে ওর আমারও প্রাইভেট ভেহিকেলে সবসময় যাতায়াত করতে। তবে এতটাও আমার বরের মতো এতটাও নয়, যেটা সোমনাথেরও হয়, একদম সত্যি কথা। আর ওরা যেই টাইমে ওরা উল্টোডাঙায় আসছিল, অ্যাপেলোতে আসছিল, মারাত্মক প্রেশার ওই সময়, ওই লোকালগুলো, রানাঘাট লোকাল বলো, কৃষ্ণনগর লোকাল, যাই হোক এবার কোন লোকালে এসছে আমি জানি না, মারাত্মক ভিড় হয়, মানে দেখেছি তো আমি, মানে নিঃশ্বাস নেওয়া যায় না। সেক্ষেত্রে হয়তো ও বাইকটা নিয়ে এসেছে, কিন্তু হয়তো একটু বেলার দিকে এলেও ও পারতো, এখন আমি জানি না। বেলার দিকে এসে আবার একটা কথা না আমার মনে খুব স্ট্রিক করে কালকের থেকে, আচ্ছা ওর সাথে কি মৌয়ের কোনো সম্পর্ক নেই? মৌ তো আমাদের এখানেই থাকে, উল্টোডাঙা, বাগুইহাটি, এসব জায়গাতেই মেবি মৌ থাকে। তো ওরা কি একটা রাত ডাক্তার দেখিয়ে মৌদের বাড়িতে স্টে করতে পারতো না? মৌয়ের সঙ্গে কি সম্পর্কটা এর একেবারেই গেছে? যদি তোমাদের কারো জানা থাকে, মৌয়ের নামগন্ধ নেয় না, অথচ দেখো এর উপর থেকে কিন্তু যাতায়াত করলো ওরা বাইক নিয়ে, মৌয়ের সঙ্গে কিন্তু দেখাও করলো না। এটা কিন্তু পিয়াকেও আমি দেখেছি, কলকাতায় আসে, পিয়ার সাথে তো মৌয়ের একটা ক্লাস তো লেগেই আছে, তো ওর সাথে মৌয়ের বরেরও শরীর খারাপ, একটু যাই, একটু দেখাশোনা করি, কথাবার্তা বলি না, সেরকম তো কিছু দেখলাম না। যাই হোক, ওটা আলাদা একটা চ্যাপ্টার। মন্দিরা এটা ঠিক একদম বলেছে যে বাড়ির বেটা ছেলেদের শরীর খারাপ হলে
সবসময় যে মহিলাদের দোষ হয় তা না, ও করছে, আমি দোষ দেবো না, বাসি খাচ্ছে, এই খাচ্ছে, বাসি প্রয়োজনে অপ্রয়োজনে খেতে হয়, ওটা আমরা ভিডিওতে দেখি, তাই অনেকেই বাসি খায়। যারা যারা এরকম বলে তারা কি বেশি এক্সেস হলে ফেলে দেয়? আমার মা সব সময়, আমার মা যা রান্না করতো, আমার মা বারবেলায় কেউ যদি আসতো 5-6 জন খেতে পারবে, এবং আমার হাতেও সবসময় বেশি হয়। আমি যখনই রান্না করি, বিশেষ করে ভালো মন্দ যদি রান্না করি, আরও 3 জন সেখানে এসে খেতে পারবে। আমার ছেলেমেয়েরা বলে কালকে একটু খাবো, একটু রেখে দাও না, বিরিয়ানি একটু পরশুদিন খাবো। তো সবার, কারোর ফ্যামিলিতে কি বাসি খাওয়া হয় না? সবাই কি ফেলে দেয়? এর কারণে সোমনাথের ওই হয়েছে, ওর কারণে হয়েছে, ছেলেটা কি কথা শোনে? আজকে আমার বরেরও এই যে স্মোকিং টেন্ডেন্সি, বন্ধুরা এসে অনেকেই বলবে ওকে ছাড়া। আমি তখন বলি, আমি কি ধরিয়েছি? আমি কি জন্মে থেকে ওর কাছে এসছি না ধরিয়েছি যে তোমরা যে বলছো যে ছাড়া? আমি কোথা থেকে ওকে ছাড়াবো? যদি সে নিজে ছাড়বে। তার মানে একটা ছেলের ওষুধ খাওয়া মানে তার পিছনে মেয়েদের হাত, এইখান থেকে তোমাদেরকে বেরোতে হবে। বহুদিন আগে মন্দিরা যখন এই কৃতকর্ম করেছিল, আমি মন্দিরাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলাম, তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, অনেক আগে, যে কিছু হলে আগে সবাই ঘরের মহিলাদের দোষ দেয়, ছেলেদের দোষটা কেউ দেখে না। তখন মন্দিরা আমার কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছিল। তো যাই হোক, একটু ডিস্টার্ব হয়ে গেল। এবারে ঘটনাটা হচ্ছে যে যখনই বাড়ির পুরুষ মানুষদের বেশিরভাগ এরকম শরীর খারাপ হয় বা যা হয়, আগেই দোষ দেয়। তোমরা মহিলারা যারা কমেন্ট বক্সে লিখছো, আমি জানি না তারা কোন জগতে পড়ে আছো। কিছু ওই সোমনাথের শরীর খারাপ মানে পুরোপুরি মন্দিরার দায় সব কিছু। হ্যাঁ, কিছু হয়তো ভুলভ্রান্তি, মন্দিরা অনেক নোংরাম, অনেক অসভ্যতা করেছে, এবং সেই নিয়ে আমি ভিডিও করেছি। এখনও ও একটা জঘন্য দিদির সঙ্গে ও ওঠা বসা করছে, সমস্ত কিছু ঠিক আছে, এবং ওর ওই জঘন্য, আসছি মন্দিরাকে নিয়েও বলবো, ওর ওই জঘন্য কাজের জন্য, হ্যাঁ, একটা ভীষণ টেনশানের থেকে ওর ওষুধটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু ও যদি নিজেকে নিজে টেনশান আর এই ড্রিঙ্ক এই সমস্তর মধ্যে না, মানে নিজেকে নিজে সঁপে দেয়, প্লাস এটা বংশগত একটা ব্যাপার, এই সুগারের এটা, সেখানে ও কি কোথা থেকে কী দোষটা করলো বলো তো? তোমরা কিছু হলেই মানে দেখি, আমি সত্যি মন্দিরা কথাগুলো ভাবছিলাম, অনেকেই এই কথাগুলো বলছে, কেন তোমাদের বাড়ির কারোর শরীর খারাপ হয় না, সেই জন্য কি তোমরা দায়ী? কোনো কেউ কি চাইবে, মন্দিরা কি চাইবে যে ওর স্বামী অসুস্থ? কারণ অসুস্থ হলে ওর যতই বাইরের দিকে মন যাক, যতই ওর যা হোক, অসুস্থ হলে কিন্তু শারীরিক, আর্থিক সমস্ত কিছু ঘাটতি হবে কিন্তু মন্দিরার। ওর টাকা যাবে, ওর যতই ও জ্ঞান দিক, ওর বর রোজগার করে এগুলো, বরের প্রশংসা করতে চাইছো, বরের টাকা, বর দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে, ও ট্রেডিং করে কত টাকা পেতে পারে সেসব আইডিয়া মনে হয় একটু হলেও আছে। কি করতে পারে তোমার বর, কত টাকা কন্ট্রিবিউট করতে পারে সংসারে, এগুলো তুমি হয়তো তোমার ভালোবাসার থেকে, সোমনাথ যাতে রাগ না হয়, সোমনাথের একটু মানে ইগো আছে, এদিকে করবো না কিছুই, অথচ মানে ভাব বিশাল, যে যতই বলুক ও ভালো, আমি সবসময় বলি ও হচ্ছে মানে বেশি মন্দিরা একটা ভুল করে ফেলেছে। মন্দিরা ঝগড়ুটে এই যে কমেন্ট নিয়ে বসে পড়ে, স্বামী অসুস্থ, চ্যাটাং কমেন্ট নিয়ে বসে পড়েছে। কিন্তু যারা সোমনাথকে ধরা তুলসী পাতা ভাবো, ও হচ্ছে আর এক মিচকে, যে ঘর করছে সে জানে, বুঝতে পেরেছো? তো ও যাতে মানে রাগ না হয়, কিছু ফিল না করে, যথারীতি ওকে ঢাকার জন্য কথাটা বললো। এবার স্বাস্থ্যসাথী বলছে যে আমার একার নামে, এটাও অবাক লাগে, স্বাস্থ্যসাথী একার নামে কেন? স্বাস্থ্যসাথী তো আমি যেটুকু শুনেছি সবার মুখে নিয়েই পড়ে। এবার আমার আইডিয়া নেই স্বাস্থ্যসাথীতে টেস্টের খরচ হয় কি না, আমি যেটুকু জানি, আমি যেটুকু শুনেছি, স্বাস্থ্যসাথী বোধহয় তোমার শুধু অপারেশনের জন্যই বোধহয় দেয়, মানে বাচ্চা হওয়া বা কিছু মানে অসুখ বা কিছু অপারেশনের জন্য কিন্তু সেটাও আবার দেয় না। মানে বিশেষ করে অ্যাক্সিডেন্টাল কিছু হলে মেডিক্লেমের মতোই, বা তোমার বড় কোনো অপারেশন হলে দেখিয়ে ঠেকিয়ে ডাক্তার যে হসপিটালে স্বাস্থ্যসাথীর যে নার্সিংহোমে আর কি স্বাস্থ্যসাথীর জায়গা আছে, মানে কভার করে, সেই সব জায়গাগুলোতে হয়। সেক্ষেত্রে এই অ্যাপেলও কিন্তু স্বাস্থ্যসাথী কভার করে। জানি না মন্দিরাদের কেন হোমনাথের নাম নেই, এবং ওরাও দেখাবে না এই অ্যাপেলোতে, ওরা ডিসিশান নিয়েছে ওরা বাইরেই যাবে, গুড ডিসিশান। আমার হাজব্যান্ডকেও চেন্নাই অ্যাপেলোতে দেখানো হয়েছে, আমার ভাসুরের ছেলে তো মানে চলেই গেল ওই চেন্নাই অ্যাপেলোতে, ওর ব্রেন টিউমার অপারেশন হলো, খুব অল্প বয়সেই বাচ্চাটা চলে গেল, অনেক গল্প আছে। তো আমার ভাসুরকেও, আমার আরেক মাস্তুতো ভাসুর এরকম নিয়ে গেছিলো, যে ওরও লিভারের সমস্যা, ওই চল দেখিয়ে আসি। তো তারপরে একবার চেন্নাই অ্যাপেলোতে আমিও গেছিলাম, মানে এই ডাক্তার দেখাতেন, আমি চেন্নাই ঘুরতে গিয়ে জাস্ট চেন্নাইয়ে কাজ ছিল 3 দিন, সেখানে আমরা থেকেছিলাম। তা ওই অ্যাপেলো হসপিটালের কাছেই যে বাঙালি বাড়িগুলো ভাড়া হয়, আমরা অবশ্য ছিলাম, তোমাদেরকে বলি, ওই রোজাস যে নায়কটা, কি যেন ছেলের মিষ্টি দেখতে পেয়ে ছেলেটা, দেখো এত কথা বলি ওর কথা, রোজা সিনেমাটা যারা দেখেছো, ওর দিদির বাড়িতে ছিলাম, মানে ওই নায়কের দিদির বাড়িতে।
একদম একতলা, পুরো একতলা আর অর্ধেক দোতলা রান্নাঘর পুরোটাই ছেড়ে দিয়েছি। যদিও রান্না করেছিলাম 2 দিন 3 দিন ম্যাগি ফ্যাগি, কারণ বোঝোই সাউথের দিকে ঘুরতে গেলে, একদম চেন্নাইয়ের দিকে ঘুরতে টুরতে গেলে, পন্ডিচেরিতে ঘুরতে গেলে একটু খাবার সমস্যা আমাদের হয়। চাইনিজেও ওরা পাইনঅ্যাপেল দিয়েছিল, একটা বড় হোটেলে চাইনিজ খেতে গিয়ে দেখছি তার মধ্যে পাইনঅ্যাপেল। চিন্তা করতে পারো তো স্যান্ডির এই যে খাওয়া দাওয়া যে কী সমস্যা হবে সেখানে। মন্দিরা জানি না কতটা রান্না করবে, তবে দেখেছি আমি ওখানে বাঙালিদের মানে সবজি সবজা মোটামুটি ভালোই পাওয়া যায়, অনেকেই তো যায়। আমার যা ভাসুর আর আমার হাজব্যান্ড ওদের সাথে গেছিলো টিউমার অপারেশন যখন হয়েছিল। ওরা আমার বড় প্রায় 4 দিন ছিল, আর আমার ভাসুর আর যা আর আরও 2-1 জন পুরো একটা মাস মোটামুটি যাতায়াতের মধ্যে ছিল। মানে যা আর এই ভাসুর আর ওই আমার ভাসুরের ছেলে পুরো 1-1.5 মাস ওখানে স্টে করেছিল ওই বাড়িটায়। তো ওরা কী যেন ভুলে গেছি, ওই ঘরটাতে আমরা ছিলাম, যেহেতু ওরাও ছিল ওই ঘরটা চেনা জানা ছিল, আমাদের ওই ফোন নাম্বার ছিল। তা ওরও তো কোনো অসুবিধা নেই, যতই তোমরা ওকে এই বলো সেই বলো, ওর যা ডিসিশন এটাও নেবেই। বাইরে থেকে শুধুই তোমরা রে এই করো রে ওই করো রে, সত্যি তাই। আমারও যখন বড় এরকম সমস্যা হয়েছিল লিভারের, ওরে বাপরে বাপ, এত লোক, কেউ বলে এটা খাওয়া বারণ, কেউ বলে ওটা খাওয়া বারণ। তখন মেয়ে হবে বোধ হয়, আমি পাগল হয়ে গেছি, কোনটা বেশি দেবো কোনটা কম দেবো, কেউ বলে এটা কেউ বলে সেটা। তাই মন্দিরাকে বলছি, বলবেই সবাই, তুমি একদম ঠিক ডিসিশান নিয়েছো। কমেন্ট বক্স তোমার এখন না দেখাই সব থেকে ভালো, যে যা বলছে বলুক, তুমি শুধু তোমার ডাক্তারের দিকে দেখবে। আমি একটা কথা বলি, আমার বড় একদমই কথা শোনে না, প্রচণ্ড অনিয়ম করে, কিছুই সে মানে না। কতবার তাকে বলা হয়েছে এত জায়গা ঘুরতে যাও, চলো, আর আবার দুবার বাইরে একটু ট্রিটমেন্ট করাতে যায়, বাইরে ঘুরতে যাবে, ট্রিটমেন্ট করাতে একটু নিয়ে ঠিয়ে যায়, একটু দেখি। কেন তোমার কি পয়সা বেশি আছে, কেন তোমার কি একটু শুনতে হবে, আমি ঠিক আছি। অতটাও মানে না। দেখো কলকাতার বাইরে আমাদের কাজে প্রচুর পরিমাণে ওকে যেতে হয়, সেখানে বাইরের খাবারও খেতে হয়। কপালের জোর, যে কদিন ভালো থাকবে, আবার শরীর খারাপ হলে ডাক্তার দেখাবো, তো সব কিছু মেনে সত্যিই চলা যায় না। বাইরে থেকে বলতে অনেক ভালো লাগে। এবারে আসি মন্দিরার কথা। মন্দিরা কি বললে, তোমরা কমেন্ট বক্সে আমাকে অনেক কিছু বলো, আমি তোমাদের কথা কেন শুনবো। তোমরা বলো যে ওর শরীর খারাপের পিছনে আমার হাত আছে, একদম এটাতে আমি একদম সাপোর্ট করছি না। কিন্তু তুমি যে বলছো মন্দিরা, তোমার শ্বশুরবাড়ির লোক এতটাই ভালো যে তোমাকে যেদিন বলবে সেদিন তুমি করবে। তোমার শ্বশুরবাড়ির লোক এত টাকা, ভাই হ্যাঁ 100বার তোমার অ্যাডজাস্টেবল ক্ষমতা ভালো এবং সব কিছু ভালো, তারপরেও যদি জানে তার ছেলের কোনো তেমন ক্ষমতা নেই, বৌমা যাই করুক, চরিত্র বিক্রি করুক আর যাই করুক, এত টাকা আনছে ঘরে। খুব কম শ্বশুরবাড়ি, মানে তোমাদের মতো শ্বশুরবাড়ি যারা কোনো দিন এরকম পয়সার মুখ দেখেনি, চিন্তাও করতে পারে না এরকম প্লেনে চড়া, ঘুরতে নিয়ে যাওয়া, যা শ্বশুর শাশুড়িকে করিয়েছো, তারা সেটা মাথা পেতে নেবেই। আর সবথেকে ভালো কথা, তুমিই বলছো শ্বশুরবাড়ি খুব ভালো, তুমি বলছো শ্বশুরবাড়ি খুব ভালো, সব ভালো কথা, কিন্তু এই শ্বশুরবাড়ির লোকগুলোকে বলতে বাধ্য হচ্ছি তোমার কমেন্ট বক্সে। এবং কালকে দেখো তোমার সেই পুরনো হুল জাতীয় কথা কিন্তু আবার ক্রিয়েটার তোমার কমেন্ট বক্সে কিন্তু আবার চলে এসছে। বলতে না চাইলেও তুমি যখনই খোঁচা মারবে না মন্দিরা, এই বর্ষহাগী দেখাবে, ততবার তোমার সেই পুরনো কথা চলে আসবে। সুতরাং কমেন্ট বক্সে এই বর্ষহাগী, মুখেও এই বর্ষহাগী জিনিসটা কিন্তু ওয়াইটিতে থাকতে তুমি আর করো না। তোমার বর তোমারই থাকুক, তোমার স্বামী তোমারই থাকুক, কিন্তু ওয়াইটিতে না এটাকে জাহির করতে এসো না। তখনই কিন্তু তোমার এই কথাগুলো উঠছে। তোমার ননদ খুব ভালো, তোমার শাশুড়ি শ্বশুর খুব ভালো, তাহলে তুমি দিদিকে দিয়ে ননদের চরিত্র বিক্রি করেছিলে কেন? এই কথাটার উত্তর একটু দেখো তো মন্দিরা। আজ অব্দি তো দিলে না যে দিদিকে দিয়ে করেছি, এবং বলোনি কখনো আমি ভুল করেছি। আমার তো মনে হয় না কোনোদিন তুমি এখানে এসে ভুল বলেছো। তোমার ননদ যা নন্দাই সবাই জানে। আজকে তুমি বলছো শ্বশুরবাড়ি খুব ভালো, শ্বশুরবাড়ি আমিও কিছু করছি 100বার, তোমাকেও এগোতে হয়েছে, ওদেরকেও এগোতে হয়েছে, কিন্তু কথাগুলো না খুব কানে লাগে তুমি যখন শ্বশুরবাড়ি বলো আর এই বর্ষহাগী দেখাও। কারণ এই শ্বশুরবাড়িগুলোকে এত খারাপভাবে কেউ বেচতে পারে মন্দিরা? সবার যে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খুব ভালো তা না, ঝগড়া অশান্তি আমাদের সবার মধ্যেও আছে, আমাদের বাড়িতেও সমস্যা হয়। কিন্তু ওয়াইটিতে কোনো দালাল ঠিক করে তুমি শ্বশুরবাড়ির লোকগুলোকে পয়সার লোভে বিক্রি করেছো। দেখো এই জন্যই মানে প্রথম কথাটা আমি কি বলেছি, এই যে উৎপাতের ধন চিৎপাতে যায়, কথায় আছে না, উৎপাতের ধন চিৎপাতে যায়, তোমার আমার সঙ্গে আবার তাই হবে না তো? নিজের পরকীয়া, নিজের স্বভাব চরিত্রটাকে এই যে বিক্রি করে যে টাকাগুলো তুমি আর্ন করেছো, এই যে অভিশাপ বলছিলে না সোমনাথের অভিশাপ, সোমনাথকে কেউ অভিশাপ দেয়নি, অভিশাপটা পুরো তোমার পরিবারের আপনি আপনি চলে এসছে। যে তুমি অসভ্যতা নোংরামো করে তুমি সোশ্যাল মিডিয়াতে আর 5টা মানুষকে খারাপ দেখিয়ে খারাপ করে সেই টাকাটা তুমি আর্ন করেছো, আর্ন করে তুমি লোককে বুক ফুলিয়ে ফুলিয়ে বলেছো হ্যাঁ আমি নোংরামি করেছি। তো সে অভিশাপটা আবার সেইভাবে ঘুরে আসে না তো? যদিও আমি কোনো রকমের কুসংস্কার মানি না, কোনো ধরনের কেউ আমাকে কিছু মানাতে পারবে না কুসংস্কার, কোনো ধরনের না। এটা বারণ, ওটা বারণ, সেটা বারণ, এটা করা, এই জানি না কেন আমাকে খুব লজিক দিয়ে না বোঝালে আমি কোনো ধরনের, কারণ কুসংস্কার মানতে থাকলে পাগল হয়ে যাবে,
পাগল হয়ে যাবে। অনেকেই সত্যি বলা উচিত না, অনেকগুলো আংটি আংটি পড়ে থাকে, মানে জীবনেও কোনো দিন আমি মানে সেগুলো করবো না। হ্যাঁ, ওই আংটিটা শরীর খারাপ ভালো রাখে, পাথরের একটা এফেক্ট হয়, মুনস্টোন মাথা ঠান্ডা করে। আমার মাও পরিয়েছিল মুক্তো, আমি শখে পড়ি, এবং আমার মুক্তো মাথা ঠান্ডা লাগে, যেহেতু শরীরের সঙ্গে এগুলো টাচ হয়। কিন্তু এই একটা পাথর তোমার জীবন এদিক ওদিক করে দেবে, আমি মানি না। যারা মানে তাদের আমি মানে সরাতেও চাই না, কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড প্লাস আমার শ্বশুরবাড়িতে একটু এগুলো কম মানি একদম। আর তেমন আমার মা এগুলো খুব মানতো, যেটা বলতো সুগারের জন্য, প্রেশারের জন্য বাবাকে পড়াতো, মা নিজে পড়তো, বাবাও মানতো না তো। কিন্তু হয় না, কেউ ওরকম হয়, আমার দিদি যেরকম বেশ মানে একদম। তো সেটাই বলছি, তুমি শ্বশুরবাড়ির লোককে ভালো বলে এই যে অভিশাপ তোমার বর বললো, এই অভিশাপটা তোমাকে ভিউয়ার্সরা দেয়নি, আত্মীয়রাও কেউ দেয়নি। অভিশাপ বোধহয় আপনি তোমাদের উপরে পড়ে গেছে। সোমনাথ হয়তো সেই কথাটাই বুক ফাটছে, তবুও মুখ ফেটে বলতে পারছে না। এটুকুই কথা, যা ডিসিশান নিয়েছো খুব ভালো, কারণ সত্যি কথাই তো, চেন্নাই যাবে না কেন, ননদ জানছে, রাস্তাঘাট সমস্ত কিছু গাইড করে দেবে, এর থেকে ভালো অপশন আর আছে নাকি তোমাদের কাছে? খুব ভালো, ডাক্তার দেখিয়ে এসো, সুস্থ হয়ে আসো। ওই যে কমেন্ট বক্সে তোমার লিখছে, দেখো ভালোবাসে কি না, আরে ভাই সবাই সবার হাজব্যান্ডকে ভালোবাসে, কিন্তু এরকম নোংরামও কেউ ওয়াইটিতে দেখায় না। এই ভিউয়ার যারা লিখছো তারা যদি আমার ভিডিও দেখো, সেই কথা বলছি। ওর সংসারে কেন নাকটা গলাতে যায় জানো? কারণ ওর ভাঙা চূড়ার সংসারকে ও ফেভিকল দিয়ে জুড়ে জারে ও ওয়াইটিতে দেখাচ্ছে, সেই জন্যই বলতে যায়। হাজব্যান্ডের জন্য সবারই মায়া দেয়া, তাহলে আবার এই হাজব্যান্ডকে ছেড়ে পালিয়ে গেছিলো অন্য একজনের সঙ্গে, তাহলে লোকেরা বলতে ছাড়বে গো? একবার ভাঙলে কোনো জিনিস অত সহজে জোড়া হয়ে যায় গো? অত সহজ না বোধহয়। তো এইটুকুই বলার ভিডিওতে, দুরকমই বললাম, মন্দিরাকে সাপোর্ট করেও কিছু কথা বললাম, মন্দিরার এগেনস্টেও কিছু কথা বললাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।